হাই বন্ধুরা, ফেয়ার অফ স্টোরি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের গল্প ফুলসজ্জা জামাই বউয়ের সেরা মুহূর্ত পর্ব 1। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। ওরে মুখপুরি হলো তোর, আর কত সাজবি? তোর সাজতেন সাজতেন তো পাত্রপক্ষের চলে যাওয়ার সময় হয়ে গেল। এবারের টাকেও কি ভাগিয়ে দেওয়ার ধান্দায় আছিস? আর কত আমাদের ঘাড়ে বসে আমাদের অন্য ধ্বংস করবি? গোজগোজ করতে করতে চলে গেলেন রায়গিন্নি ওরফে নিশির বড়মা, নিশির জেঠিমণি। অবশ্য এইসব কথাতে নিশি কিছু যায় আসে না, কারণ ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর ওর এই সংসারেই ঠাঁই হয়। তারপর থেকে রোজ এই কথাগুলো শুনি ও বড় হয়েছে। কিন্তু জেঠুমণি কি করে করতে পারলো ওর সাথে এটা? এই সংসারে তো একমাত্র জেঠুমণি ওকে বুঝতো। জেঠুমণি তো ওকে বলেছিল, তুই যত দূর পড়তে চাস তুই পড়িস। ডট ডট আমি তোর পাশে আছি রে মা। আর আজ জেঠুমণি কি না ওর জন্য পাত্র খুঁজে নিয়ে এসেছে। তোর নাম কি মা? জিজ্ঞেস করলেন মাধবী দেবী। বাড়ির সকলের দিকে তাকিয়ে বললেন, কিছু মনে করবেন না, আপনাদের বাড়ির মেয়েকে তুই করে ডাকলাম বলে। সঙ্গে সঙ্গে রায়গিন্নি মুখে মেকি হাসি দিয়ে বললেন, না না, ও তো আপনার মেয়ের মতোই। কি রে নিশি, উনি যা বলছেন তার উত্তর দে। আমার নাম নিশিগন্ধা রায়, বলল নিশি। বাহ, বেশ নাম তো। অমন মাথা নিচু করে আছিস কেন? মুখ তোলো দেখি, নামের সাথে মুখের কত মিল। মুখ তুলে চাইল নিশি। সেই মুখ দেখা মাত্র মাধবী দেবীর পছন্দ হয়ে গেল। কি নিষ্পাপ সরল মুখখানা ওর। নিশি কিন্তু চোখ দুটো বড় বিষণ্ণ, অনেক না পাওয়ার কষ্ট আছে কিন্তু বলার উপায় নেই। মাধবী দেবী নিশিকে কাছে টেনে নিয়ে ওর সোনার বালা পরিয়ে দিয়ে বললেন, আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আজ থেকে ও আমারও মেয়ে। আমার ছেলেরও তোকে পছন্দ হবে তোকে। ওদিক থেকে জেঠুমণি মাধবী দেবীর উদ্দেশ্যে বললেন, যদি দেওয়া থোয়ার ব্যাপারে কথা বলা হয়ে গেলে ভালো হতো। কথাটা শোনামাত্র সুপর্ণার, নিশির ছোট কাকুমণি, চোখ বড় হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে কিছু বলতে পারলেন না। আর হাতের বালার দিকে চেয়ে নিশি ভাবতে থাকল যে কোন বাঁধনে জড়ালো। তখনই মাধবী দেবী বলে উঠলেন, ক্ষমা করবেন দাদা, আমি তো ছেলে বিক্রি করতে আসিনি। আপনাদের মেয়েকে আমার বাড়ির মেয়ে করে নিয়ে যেতে এসেছি। কথাটা শুনে জেঠুমণি বাদে বাড়ির সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিশির ছোট কাকুমণি ওরফে সুরেন্দ্র রায়, তাহলে যখন সব ঠিক হয়ে গেল তখন আর দেরি করে তো লাভ নেই। বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেলে ভালো হতো, আমরাও সেই মতো তৈরি হতাম, বলে দাদা ধীরেন্দ্র রায়ের দিকে তাকান। ধীরেন্দ্র বাবু কিছু বলার আগেই মাধবী দেবী, এত অস্থির হবেন না। আগে যে বিয়ে করবে সে আগে পছন্দ করুক, বলে নিজের ব্যাগ থেকে একটা ছবি বের করে নিশির সামনে ধরে জিজ্ঞেস করলেন, দেখতো আমার ছেলেকে তোর পছন্দ হয় কিনা। তারপর সবার দিকে তাকিয়ে বললেন, এটা আমার ছেলের আদিত্যর ছবি। আসলে ডাক্তার তো সারাক্ষণ রোগীদের সাথেই পড়ে আছে, তাই এইখানে আসতে পারেনি। নিশি কিন্তু ছবি না দেখেই বলল, জেঠুমণি মা বুঝবেন তাই হবে। সুপর্ণার আগে গোজগোজ করতে করতে স্বামীকে বললেন, তোমার কি দরকার ছিল বাপু ওনাকে বিয়ের দিনক্ষণ জিজ্ঞেস করার? বাড়িতে তো আরো সবাই তো আছেন নাকি? আর যারা ওই অপাটার দায়িত্ব নিয়েছে তাদেরকে ভাবতে দাও না। আহ, কি বলছো এসব পর্ণা? নিশি আমাদের বাড়ির বড় মেয়ে, আর ওর বিয়েতে আমরা ছাড়া ওর কথা আর কে ভাববে? প্রশ্ন চিহ্ন। মেজদা মেজ বৌদি মারা যাওয়ার পর আমারই তো ওর অভিভাবক, ধমকের সুরে বলল সুরেন্দ্র। আহারে, দর্দে একেবারে উথলে পড়ছে যে। বললি, নিজেরও তো একটা মেয়ে আছে, সে খেয়াল আছে তোমার? ভেবেছিলাম মেজ বউয়ের মোটা মোটা গয়নাগুলো দিয়ে আমাদের মিনি, নিশির খুঁতোতো বোন, কে সাজিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। কিন্তু বড় বউই সবটা প্ল্যান করেছে। দেখলেন না যেই মিনি বিয়ের জন্য আমি মেজবৌদির গয়নাগুলো বড় বউয়ের কাছে চাইলাম, উনি সাত তাড়াতাড়ি অপাটার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো। কিন্তু আমিও দেখেছি কত ধানে কত চাল। সুপর্ণা, তারা চিহ্নছি এত নিচ তুমি কি করে ভাবতে পারলে পরের গয়না দিয়ে নিজের মেয়েকে সাজাবে? মেজ বৌদির গয়না মানে তো ওটা নিশিরই প্রাপ্য। আর তুমি কি না বলছো তার দিয়ে তুমি আমাদের মেয়েকে সাজাবে? ছি, এত লোভী তুমি! তোমাকে আমার নিজের স্ত্রী বলতেই লজ্জা করছে, বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল সুরেন্দ্র। মনোরমা, বিয়ের ব্যাপারটা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? মেয়েটার তো আর একটা বছর বাকি, মেডিকেলটা শেষ হতে স্ত্রীর উদ্দেশ্যে কথাটা ছুড়ে দিলেন ধীরেন্দ্র বাবু। মনোরমা দেবী, নিশির বড়মা, আলমারি থেকে গয়না বাক্সগুলো বের করতে করতে বললেন, আমি যেটা করছি ওর মঙ্গলের জন্য করছি। তারপর একটু অন্যমনস্ক হয়ে, মাছি এই বয়সে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বয়স তো আর থেমে নেই। আমরা চলে যাওয়ার পর ওকে কে দেখবে? তারপর আবার সচেতন হয়ে, আমি যদি 15 বছর বয়সে এই সংসারের হাল ধরতে পারি তাহলেও নিশি তো 21 বছরের বুড়ি মেয়ে, ও ঠিক পারবে। ধীরেন্দ্র বাবু হাসি লুকিয়ে বললেন, আমার তোমার প্রতি ভরসা আছে, তুমি তোমার মেয়ের ভালোটাই চাইবে। আচ্ছা, তুমি ওর মনের কথা বুঝতে পারো, ওর কখন কি লাগবে না লাগবে তা সবই তোমার নখদর্পণে।
আমি জানি তুমি নিশিকে বড্ড ভালোবাসো, কিন্তু মেয়েটা যখন তোমার কাছে ভালোবাসার তাগিদে আসে তখন ওকে ফিরিয়ে দাও কেন? মনোরমা জাঁচিয়ে উঠলেন, কে বলেছে আমি ওকে ভালোবাসি? আমি কাউকে ভালোবাসি না। তারপর ধরে গলায় বললেন, যাকে শখ করে বাড়ির বউ করে এনেছিলাম, নিজের মেয়ের মতন ভালোবেসে আগলে রেখেছিলাম, সেই তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। তারপর থেকে আমি আর কাউকে ভালোবাসি না, কারণ ভালোবাসলেই তো আমাকে ছেড়ে চলে যাবে। আর ওই পোড়ামুখীকে তো কখনোই না, ওই মায়েরই তো মেয়ে, ওকে ভালোবাসলে ও ওর মায়ের মতন ছেড়ে চলে যাবে। উঠলেন, বলে অচরে কেঁদে তারা চিহ্ন, তুমি কি সব একই হারিয়েছ মনোরমা? আমিও তো আমার ভাইকে হারিয়েছি। আমি তো মেজ বৌমাকে ঘরের লক্ষ্মী করে আনতে গিয়েছিলাম, আর সেই আমি নিজে হাতে ওদের মুখাগ্নি করেছি। আমার কি কষ্ট হয়নি? তবে যাই তুমি মুখে বলো না কেন, নিশিকে তুমি নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসো। মেজ বউ হয়তো নিশির এতটা খেয়াল রাখতে পারত না, বলে ধুতির খুঁত দিয়ে চোখের জল মুছে দ্রুত ঘর থেকে বের হতে যাচ্ছিল। আজকের পর্ব এখানেই শেষ করছি। ফুলসজ্জা গল্পের প্রথম পর্ব শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফুলসজ্জা গল্পের পরবর্তী পর্ব শুনতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের গল্পটি ভালো লাগলেই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।